আদালত অবমাননা মামলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ৬ মাস ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়ায় বাধা, মামলার বাদী ও সাক্ষীদের ভয় ভীতি দেখানো এবং হুমকি দেওয়ায় ট্রাইব্যুনাল আইনে এই সাজা দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা, মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং হুমকি দেওয়ায় ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনা ও শাকিলকে বুধবার সাজা দিয়েছে আদালত। আদালতে আত্মসমর্পণের পর বা যে কোনো দিন গ্রেফতার হবেন সেদিন থেকে এই সাজা কার্যকর হবে। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে সাজা দিয়েছে বাংলাদেশের কোনো আদালত। বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সময় এক্সপার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। এদিকে আশুলিয়ায় সংগঠিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আশুলিয়ার যে মামলা ৬ জনকে পুড়িয়ে মারা এবং এর বাইরেও আরও একজনকে গুলি করে হত্যা করা সহ আশুলিয়া অঞ্চলে যে সমস্ত অপরাধ হয়েছিল সেটার বিচার কার্য শুরু হয়ে গেল আন্তর্জাতিক অপরাধ। ১৬ জন আসামির বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এর মধ্যে যে কয়েকজন গ্রেপ্তার আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তো থাকবেই, যারা অনুপস্থিত আছেন বা পলাতক আছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আজকে। সেই সঙ্গে পলাতক সাবেক এমপি সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মামলার পরবর্তী তারিখ ১৩ জুলাই। সেই কারণে এই কন্টেম্প প্রসিডিংসটা আনয়ন করা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি বহু ত্যাগ স্বীকার করেছে, ভবিষ্যতেও প্রয়োজনে ছাড় দিতে ইচ্ছুক বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল হলেও ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে একসাথে কাজ করতে চায়। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশও দেন তারেক রহমান। পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী আছেন বিস্তারিত রিপোর্টে। দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে পটুয়াখালী ব্যায়ামাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। বড় দল হিসেবে ছোট দলগুলোকে সাথে নিয়ে দেশ গঠনে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বড়। গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে, হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয়ে একমত নই, কিন্তু তারপরেও সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করারও নির্দেশ দেন তারেক রহমান। আমাদের বড় দল হিসেবে অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে আপনার এলাকার যে প্রশাসন আছে সেই প্রশাসন যখন সহযোগিতা চাইবে এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বিএনপি হিসাবে, বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে আপনাদেরকে সেই সহযোগিতা দিতে হবে। দলের মতো সর্বত্র গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সচেষ্ট থাকবেন বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা গণতন্ত্রের প্র্যাকটিস যেমন ঘরের মধ্যে করি, আমরা গণতন্ত্রের প্র্যাকটিস দেশের রাজনীতির মাঠেও দেখতে চাই। আমরা দেখতে চাই আমরা যেমন আমাদের কাউন্সিলর যারা তাদেরকে যেরকম আমরা ভোটের সুযোগ করে দিতে চাই, ঠিক একইভাবে বাংলাদেশে যে 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে,
এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইউসুফ আলী, মাই টিভি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় যেতে হলে সংসদে সিদ্ধান্ত প্রয়োজন। জাতীয় সংসদ ছাড়া কোনো মৌলিক পরিবর্তন সম্ভব নয়। গুলশানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। শরিক দলগুলোর নেতারা বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি দেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। ইলিয়াস মাদবর রিপোর্ট। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জন অধিকার পার্টি, বিজেপি, আমজনতার দল ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে লিয়াজো কমিটি। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে আনুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন দলগুলোর শীর্ষ নেতারা। পিআর পদ্ধতির সাথে আমরা একদমই এখন আমরা এই ব্যাপারে একমত না, কারণ অলরেডি দ্য কান্ট্রি ইজ ইন আ মুড অফ ইলেকশন। আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে আমরা করতে চাই না, বিকজ এটাতে পিআর পদ্ধতি ব্যাপারটা এখন অনেক কনফিউজ করবে এবং এটা প্র্যাকটিক্যাল না। পরে বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের যে একটা জাত কতগুলো 31 দফা বিষয়ের উপর যে ঐক্যমত, সংস্কারের উপর যে ঐক্যমত, 31 দফার ঐক্যমত, এটা আমরা কিভাবে আগামী দিনে বাস্তবায়ন করব, নির্বাচনের পরবর্তী যদি জনগণ আমাদেরকে রায় দেয়, সবাই মিলে এটা বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে সকালে ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। যে আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা এটাতে কোনো বাধা সৃষ্টি করব না, আমরা বরঞ্চ খুশি হব। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যা সহ বিগত 17 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের আমলে যত অপকর্ম হয়েছে তার বিচার বাংলার মাটিতে করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে হবে। বুধবার সন্ধ্যায় দেশ গড়তে জুলাই পদযাত্রা লালমনিরহাট মিশন মোড় পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে জুলাই সনদ আদায় করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছে। তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদের এখনো গ্রেফতার করা হয়নি। আদালতে গেলে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। সে সকল চেষ্টাকে প্রতিহত করতে হবে। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, যারা অভ্যুত্থান ব্যর্থ করতে চায় তাদের রুখে দিতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র, নতুন সংবিধান এবং যেই শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগরা গত 16 বছর আমাদের অধিকার হরণ করেছে, খুন করেছে, তার বিচার নিশ্চিত করতে হবে। যারা সন্ত্রাসী বাহিনী ছিল তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। আদালতে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সেই সকল চেষ্টা, গণঅভ্যুত্থান বিরোধী চেষ্টাকে প্রতিহত করতে হবে। মিথ্যা তথ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নৈতিক মানদণ্ড বজায় রাখা গণমাধ্যমকে সহায়তা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুসান ভাইস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মূল সমস্যা হলো মিথ্যা তথ্য ও ভুয়া খবর। এর একটি বড় অংশ প্রবাসে বসবাসকারী কিছু ব্যক্তি ছড়াচ্ছেন, আবার কিছু স্থানীয় ব্যক্তিও এতে জড়িত। এটি একটি অব্যাহত বোমা বর্ষণের মতো। তিনি বলেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, নিয়মিত প্রচলিত গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্যের উৎস হয়ে উঠছে। জাতিসংঘ শুধু সরকারের সঙ্গে কথা বললেই হবে না, গণমাধ্যমের সঙ্গেও কথা বলা জরুরি।
সকল সংকট অতি দ্রুত নিরসন করে চলতি বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের অন্তত 100 স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। এই বৈঠকে কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলোতে ভার্চুয়াল পড়াশোনা চালুর ক্ষেত্রে 3 ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেখানে দুর্গম এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে, ইন্টারনেট সংযোগ নেই এবং এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ওই এলাকায় দক্ষ শিক্ষকের অভাব। এক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক পরিষেবা ব্যবহার করে সংকট মোকাবিলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বর্তনের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছেন রাজনৈতিক দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত রয়েছে দলগুলোর। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, এভাবে চলতে থাকলে এ মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়ন সম্ভব। এদিকে বিএনপির কারণে ঐক্যমত্য হচ্ছে না এমন তকমা বাজারে ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে বিস্তারিত রিপোর্টটি করেছেন SM আরিফ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 8ম দিনের মতো আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এদিন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে হওয়া দুটি আলোচ্য বিষয়েই একমত হয়েছে দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোগত দিক নিয়ে ভিন্ন মত রয়েছে তাদের মাঝে। বিচার অঙ্গনকে এটার থেকে মুক্ত রাখা যায় কিনা সে ব্যাপারে আলোচনা এসেছে এবং একটা আলোচনা এসেছে যে রাষ্ট্রপতিকে কোনো অবস্থায় যেন তত্ত্বাবধায়ক সরকারের অংশগ্রহণে আমরা না করি। বলেছি যদি উচ্চকক্ষ পিআর সিস্টেমে আমাদের উচ্চকক্ষ গঠিত হয় তাহলে সেই উচ্চকক্ষে র্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে সেই 9 জন প্রার্থী থেকে আমরা একজন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে সক্ষম হব। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতে হবে, এটা আমাদের দাবি। যখন মেয়াদ শেষ হয় তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই হিসাবে তো কেয়ারটেকার গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে যদি স্থানীয় সরকারগুলো নির্বাচন করতে হয়। এগুলা সব অবাস্তব প্রস্তাব। আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচন কেয়ারটেকারের কর্ম হতে পারে। বিএনপির কারণে ঐক্যমত্য হচ্ছে না এমন তকমা বাজারে ছড়াচ্ছে বলে অভিযোগ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির কারণেই বোধহয় সমঝোতা হচ্ছে না, এরকম একটা বাজারে রিউমার আছে। আমরা শুনেছি যে এগুলো কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে জানি না। এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। এদিকে 8ম দিনের আলোচনা ইতিবাচক উল্লেখ করে এ মাসের মধ্যেই জাতীয় সনদ প্রণয়নের ব্যাপারে আশাবাদী ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আজকে সারাদিনের অর্জনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। SM আরিফ, MyTV, ঢাকা। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ও জাতিসংঘ যৌথভাবে বাংলাদেশকে $4.8 মিলিয়ন সহায়তা দেবে। দুপুরে রাজধানী নির্বাচন ভবনে জাপান সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি চুক্তি স্বাক্ষর শেষে এ তথ্য জানান জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি হাইকমিশনার সাইদা শিনিচি। এর আগে সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান NID নিয়ে ভোগান্তি আর থাকছে না। বিস্তারিত রিপোর্টটি করেছেন আবু সাইদ অপু। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে প্রধান নির্বাচন কমিশনার MM নাসিরুদ্দিনের সাথে বৈঠক করে জাতিসংঘ ও জাপানের প্রতিনিধি। বৈঠকে একটি চুক্তিও স্বাক্ষর হয়। পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। তিনি বলেন, জাপান বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন করে। Bangladesh is at a critical juncture in its democratic journey, and we believe that বাংলাদেশ এখন গণতান্ত্রিক পথে যাত্রার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপান বাংলাদেশের নিজস্ব অধিকারকে সম্মান জানায় এবং একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক রূপান্তরের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে।
to supporting the people of Bangladesh. এরপর কথা বলেন জাতিসংঘে বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টেফেন লিরার। তিনি বলেন নির্বাচন কমিশনের দক্ষতা বৃদ্ধির জন্য জাপান ও জাতিসংঘ যৌথভাবে বাংলাদেশকে $4.8 মিলিয়ন সহায়তা দেবে। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে যা জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটায়। এমন নির্বাচন আয়োজনে সাহায্য করা আমাদের যৌথ লক্ষ্য। জাতিসংঘ বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করবে। এর আগে সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান এনআইডি নিয়ে ভোগান্তির দিন শেষ। নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি। আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। আর এদিকে বিকেলে নাগরিক ঐক্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার। আমাদের পছন্দের তালিকায় প্রথম 1 নম্বরে শাপলা, 2 নম্বরে দোয়েল। যদি শাপলা গেজেটভুক্ত হয় তাহলে আমাদেরকে যেন শাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা। এসেছিলাম আমি। বিগত সরকারের সময় নির্বাচনের জন্য ইভিএম কেনার মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকার বেশি নষ্ট হয়েছে এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার ও ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। দুদকের অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বে টেন্ডার ছাড়া বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে 1.5 লাখ ইভিএম কেনা হয়। এতে সরকারের প্রায় 3,172 কোটি টাকা ক্ষতি হয়। চট্টগ্রাম পটিয়া থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে খুলশীর সড়ক অবরোধ করে বিকেলে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার রাতে পটিয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশের সোপর্দ করতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাকে গ্রেফতার না করে উল্টো এ সময় পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়। পরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির আশ্বাসে চট্টগ্রাম নগরীর খুলশীর সড়ক অবরোধ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত স্থগিত করে এনসিপি। প্রায় 4 ঘন্টা পর শুরু হয়েছে যান চলাচল। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং ওসিকে সহ প্রত্যাহার করা হবে। এই সিদ্ধান্তে আমরা রাজি হয়ে আমরা আগামীকাল 12টা পর্যন্ত ডিআইজি মহোদয়কে সময় দিয়েছি এবং 12টার মধ্যে যদি আমরা কার্যকরী কোনো ব্যবস্থা দেখতে না পারি তাহলে অবশ্যই আমরা আরও কঠোর এবং গুরুতর কর্মসূচি আহ্বান করব। আগামী 6 মাসের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এনবিআর এর কর্মকর্তারা দেশকে জিম্মি করে ফেলেছিল, যা তারা করতে পারে না বলেও মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিগত 17 বছর ধরে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনা করে আসছেন সাইফ পাওয়ারটেক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান, যার মেয়াদ শেষ হচ্ছে 7 জুলাই। নতুন করে বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে বিদেশি কোনো কোম্পানিকে। এমন একটি জল্পনা কল্পনা থাকলেও তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আগামী 6 মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে। আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে, আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক এবং সেটা এএফডির থেকেও সাজেশন চলে যাবে। সেই জন্য ওনারা নেভির সাথে কন্ট্যাক্ট করেছেন। আজকে তাদেরকে ডেকেছিলাম শোনার জন্য যে তারা কিভাবে কি করবে। সচিবালয় সাংবাদিকদের সাথে আলাপকালে নৌ পরিবহন উপদেষ্টা আরও জানান, দেশ বিরোধী কোনো চুক্তি কোনো দেশের সাথেই করবে না বর্তমান সরকার। আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশিদের তো অনেক কিছু করতে হয়, অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনালি কমিটেড হয়ে গেছে। যারা এখন দেখছে, যাদের আমরা বলি ট্রানজিশন অ্যাডভাইজার, তারা বলবে যে কীভাবে চুক্তিগুলো হবে। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। এনবিআর কর্মকর্তারা দেশকে জিম্মি করে ফেলেছিল মন্তব্য করে এই দায়িত্ব তাদের কে দিয়েছিল এমন প্রশ্নও রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলেছিলেন না, এই জন্য আমি এইটুকু কথা বলতে চাই নাই। পুরো দেশকে জিম্মি করার কারোর দায়িত্ব কাউকে দেওয়া হয় না।
রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। এখন আর কোনো টপিক নাই। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার বিদ্যমান চুক্তি সংশোধনের চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বৈশ্বিক শ্রমবাজারে দেশের কর্মী পাঠানো বাড়াতে হলে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। সমস্ত দিক থেকে আমি মনে করি জাপান, কোরিয়া এই সমস্ত দেশের দিকে আমাদের সবার মনোযোগ মিডল ইস্ট, মালয়েশিয়ার চেয়ে অনেক বেশি করে দেওয়া উচিত। বিকজ সেখানে যেই সম্ভাবনা আছে, যেই সুযোগ আছে, যেই সম্মানের সুযোগ আছে সেটা অনেক বেশি। তো আমরা আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে কাজ করব। বিমানের টিকিটের দাম কমেছিল, রিজনেবল হয়েছিল, ছোট্ট একটা কাজ করতে হয়েছে। আমরা বলেছি যে আপনারা যে ব্লক বুকিং দেন এটা দিতে পারবেন না, যাদের নামে বুকিং দেবেন প্রত্যেকের পাসপোর্টের নাম আর পাসপোর্টের কপি দিতে হবে, ভুয়া বুকিং দেওয়া যাবে না। আর বুকিং দেওয়ার পর অ্যাডভান্স বুকিং দিলে 3 দিনের মধ্যে টিকিট সেল করতে হবে অথবা বুকিং শেষ। এটা করার পর দাম কমে গেছে। এখন প্রবলেমটা হচ্ছে, দুঃখটা কোন জায়গায়, আমি তো আর এটা তো আমার মন্ত্রণালয় না, আমি আর দেখি নাই, এখন আমি জানি না কি অবস্থা। এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সরকারি হিসেবে 1 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 816 জন ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি 165 জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরও 27 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত 518টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 5.021%। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 23 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ সীমান্তে 4 জন পাচারকৃত ব্যক্তি ও 2 জন মানব পাচারকারী সহ 6 জনকে আটক করেছে বিজিবি। দুপুরে বাগানবাড়ি বিওপি টহল দল অভিযান চালিয়ে ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। তিনি জানান, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমন হোসেন ও আবুল হোসেন নামে 2 জন মানব পাচারকারী সহ 4 জন পাচার হওয়া বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃত মানব পাচারকারীরা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতীয় দালালের নিকট মানব পাচার করে। দর্শক, এ পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। মালয়েশিয়ার লিম্বাট এলাকায় অবৈধ অভিবাসী 17 জন বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার দায়ে এক বাংলাদেশি ঠিকাদারকে 10 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির ম্যাজিস্ট্রেট আদালত। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সোমবার আদালতে দোষ স্বীকার করার পর অভিযুক্ত মোহাম্মদ মাসুদ খানকে এই সাজা দেন ম্যাজিস্ট্রেট রাইস ইমরান হামিদ। গত 8 এপ্রিল লিম্বাটের কুবাং সিপুত এলাকার জালান কুবাং কাচাংয়ের একটি বাসায় 20 থেকে 43 জন বয়সী 17 জন বাংলাদেশিকে নিজের তত্ত্বাবধানে থাকার অনুমতি দেন অভিযুক্ত। এ ঘটনায় মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদালত 8 এপ্রিল গ্রেফতারের দিন থেকে আসামির সাজা কার্যকর হবে বলে রায় দেন।